ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 4-এ যে সকল স্টুডেন্টরা পড়ছো তাদের জন্য আমি সিসি 8 থেকে কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি। দেখো, তোমাদের সিসি 8-এ রয়েছে ওয়েস্টার্ন লজিক 1। তো সেখানে তোমাদের লজিক অনেকটাই থাকবে, আর তোমাদের কোশ্চেন বলতে এখানে 5 মার্কসের কোশ্চেনই বেশি থাকবে। তো 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে তোমাদের দেখো, নাম্বার 1-এ রয়েছে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো, অনপেক্ষ বচনের কোন পদগুলি ব্যাপ্য এবং কেন ব্যাপ্য উদাহরণ সহ আলোচনা করো। 2, একটি উদাহরণ সহ অব্যাপ্য হেতুদোষ ব্যাখ্যা করো। 3, একটি উদাহরণ সহ অবৈধ পক্ষদোষ ব্যাখ্যা করো। 4, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। 5, শ্রেণী সম্বন্ধের ভিত্তিতে অনপেক্ষ বচনগুলি ব্যাখ্যা করো। 6, আই বচনের সমবিবর্তন সম্ভব কি, উদাহরণ সহ লেখো। নাম্বার 7-এরটা হবে না, তো সেটা আমি কাটা দিয়ে দিয়েছি। তো 8-এরটা দেখো, 7-এর কোশ্চেনটা আমি আবার শেষে দিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। নাম্বার 8-এ রয়েছে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কী। 9, শুধুমাত্র আই এবং ও বচনের অস্তিত্বসূচক তাৎপর্য আছে স্বীকার করলে প্রথাগত বিরোধ চতুষ্কোণের কতটুকু অবশিষ্ট থাকে। 10, নর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয় কেন। 11, বিপরীত বিরোধিতাকে নব্য যুক্তিবিজ্ঞানীরা যথার্থ বিরোধিতা হিসেবে স্বীকার করেন না কেন। 12, বচনের সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলে। 13, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে, তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়ের একটি উদাহরণ দাও। 14, একটি ঘটনা ঘটার জন্য আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। 15, উপমা যুক্তি মূল্যায়নের যে কোনো দুইটি মানদণ্ড আলোচনা করো। 16, বহু কারণবাদ কাকে বলে। 17, চূড়ান্ত বা নির্ণায়ক পরীক্ষণ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 18, 4 প্রকার অনপেক্ষ বচনের মধ্যে শুধু বিশেষ বচনের সাত্ত্বিক ব্যঞ্জনা স্বীকার করলে প্রথাগত যুক্তিবিজ্ঞানের আবর্তন, বিবর্তন ও সমবিবর্তনের ক্ষেত্রে কি পরিবর্তন হয়। আচ্ছা, তারপর দেখো 19, পরিপূরক শ্রেণী কাকে বলে, পরিপূরক শ্রেণী কি হবে তা নির্দেশ করো। 20, উদাহরণ সহ সম্ভাব্যতা গণনার গুণের সূত্র ব্যাখ্যা করো। আচ্ছা, এবার দেখো নাম্বার 7-এর কোশ্চেনটা আমি শেষে দিয়ে দিয়েছি। তো কোশ্চেনটা হলো উপমা যুক্তি কাকে বলে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো তোমাদের কাছে মনে হবে অনেকগুলি কোশ্চেন হয়ে গেছে, 20 কোশ্চেন করেছি। অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনগুলি আমি করেছি, এই সমস্ত কোশ্চেন থেকে কোনো কোনো কোশ্চেন তোমাদের 15 মার্কসের যে কোশ্চেন থাকবে বা যে বড় কোশ্চেনগুলো তোমাদের লজিকের জন্য দেওয়া হবে, সেখানে পার্ট কোশ্চেন হিসেবে এই কোশ্চেনগুলো দিতে পারে। ধরো তোমাদের 15 মার্কসের তো বড় কোশ্চেন, সেখানে 15 মার্কসের মধ্যে 10 মার্কসের তোমাদের লজিক দেওয়া হলো, আর তার সাথে এই 5 মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেগুলি 5 মার্কস হিসেবে তার সাথে যোগ করে দেওয়া হলো। তার জন্য কোশ্চেনটা একটু বেশিই দেওয়া হয়েছে। তো এ কটা কোশ্চেন তোমাদের পড়তেই হবে, কিছু করার নেই। তো এই কটা কোশ্চেন যদি তোমরা পড়ো তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। এবার দেখো, আমি তোমাদের যে এতক্ষণ কোশ্চেনগুলি দিলাম তার মধ্যে অনেক সময় কিছু লজিকও দিয়ে দেয় 5 মার্কসের। তো লজিক হিসেবে তোমাদের যে কোশ্চেনগুলি আসার সম্ভাবনা সেগুলি দেখো আমি দিয়েছি। নাম্বার 1-এ নিচের যুক্তি শৃঙ্খলের কোন স্তরে অস্তিত্বসূচক দোষ ঘটেছে এবং কেন ঘটেছে, এই ধরনের লজিক 5 মার্কস হিসেবে আসতে পারে। নাম্বার 2, যুক্তির আকার নির্ণয় করে বৈধতা বিচার করো, অর্থাৎ প্রাকল্পিক কিংবা বৈকল্পিক বচনের আকার নির্ণয় করে তোমাদের বৈধতা বিচার করতে হতে পারে। আচ্ছা, এবার দেখো নাম্বার 3-তে রয়েছে আদর্শ নিরপেক্ষ বা অনপেক্ষ বচনে রূপান্তর করো।
এটা লজিক তো বুঝতেই পারছো। তো এই লজিকগুলো 5 মার্কস হিসেবেও আসতে পারে। নাম্বার 3 কথা বলছি, সেটা আবার 15 মার্কসের যে কোশ্চেন সেখানেও আবার পার্ট কোশ্চেন হিসেবে 5 মার্কসের দেওয়া হতে পারে। আচ্ছা, এবার দেখো 15 মার্কসের যে লজিকগুলি তোমাদের করতেই হবে, যারা লজিক প্র্যাকটিস করছো ভালোভাবে, তো তারা খুব ভালোই লজিক পারবে, তাদের জন্য আর কোশ্চেন পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখো নাম্বার 1-এ রয়েছে ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো। ভেনচিত্র ভালো করে প্র্যাকটিস করলে তোমরা অনায়াসে 15 মার্কসের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে বা করতে পারবে, এবং করতে পারলে অনায়াসে তোমরা 15 মার্কস পেয়েও যাবে। এবার দেখো নাম্বার 2-এ রয়েছে বুলীয় লিপিতে রূপান্তর করো ও ভেনচিত্রে প্রকাশ করো। এই কোশ্চেনটা পার্ট কোশ্চেন হিসেবে ভেনচিত্রের সাহায্যে ভেনচিত্রের মধ্যে দেওয়া যেতে পারে। ভেনচিত্র ধরো তোমাদের 10 মার্কসের দেওয়া হলো, মানে দুটো ভেনচিত্র করতে দেওয়া হলো 5 মার্কস করে, এবং তার সাথে এই বুলীয় লিপি দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার দেখো নাম্বার 3-তে রয়েছে সম্ভাব্যতা নির্ণয় করো। এটাও তোমাদের 15 মার্কসের একটা কোশ্চেন, এই পোর্শন থেকে লজিক হিসেবে আসতে পারে। এবার আসছে দেখো 15 মার্কসের যারা মোটামুটি লজিক খুব একটা ভালো পারো না বা করতে পারছো না, তাদের জন্য কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, তারা এই কোশ্চেনগুলি ফলো করবে। নাম্বার 1-এ রয়েছে কপিকে অনুসরণ করে মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। এই পদ্ধতি কি কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার এবং প্রমাণ করতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে আমি তোমাদের অন্যই ব্যতিরেকি পদ্ধতি দিয়েছি ঠিকই, কিন্তু যারা কোশ্চেন পড়বে, মানে লজিক যারা করছো না, তাদের কিন্তু মোটামুটি সবকটা পদ্ধতি পড়ে রাখাটা দরকার আছে। কারণ গত বছর তোমাদের, অর্থাৎ 23-তে তোমাদের কিন্তু এই যে পদ্ধতিগুলো একদমই দেওয়া হয়নি, আসেনি, অর্থাৎ এই বছর আসার সম্ভাবনা খুবই বেশি। তাই তোমরা প্রত্যেকটাই ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 2-এ যে কয়ের কোশ্চেনটা রয়েছে সেটা হলো সাবেকি বিরোধ চতুষ্কোণটি উদাহরণসহ ব্যাখ্যা করো। নব্য যুক্তিবিজ্ঞানীরা এই চতুষ্কোণের কি কি পরিবর্তন করেন এবং কেন? আর ক্ষয়তে রয়েছে মিশ্র ন্যায় কাকে বলে? মিশ্র প্রাকল্পিক ও মিশ্র বৈকল্পিক ন্যায়ের পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। আবার টিকাও আসতে পারে। টিকাতে তোমাদের 7.5 করে নাম্বার থাকতে পারে, দুটো টিকা হয়তো করতে হতে পারে। তো কয়ে রয়েছে মিলের অন্যয় পদ্ধতি বা ব্যতিরেকি পদ্ধতি কিংবা সহপরিবর্তন পদ্ধতি বা পরিশেষ পদ্ধতি। খ মিলের আরোহী পদ্ধতিগুলি সম্পর্কে কপির সমালোচনা। গ বৈজ্ঞানিক পদ্ধতির স্তর, এবং ঘ হলো বহু কারণবাদ। মোটামুটি এই কোশ্চেনগুলি তোমরা ফলো করো। আশা করি এইভাবে যদি তোমরা করতে থাকো বা মোটামুটি এগুলি সব ফলো করতে পারো, পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না। আর লজিক ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে তোমরা পরীক্ষায় সব লজিক ভালোভাবে করতে পারো।